আজ পড়াবো ক্লাস 9-এর ইতিহাস। তো যেটুক মানে বাকি আছে, তো লেখা আছে যেটুক যে নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া, ফ্রান্স, জার্মানি ও আইবেরীয় উপদ্বীপ। এখানে কী লেখা আছে যে ইউরোপের ইতিহাসে এক সংকটময় মুহূর্তে সম্রাট নেপোলিয়ন আবির্ভাব ঘটেছিল। নেপোলিয়ন তার তরবারির সাহায্যে একদিকে যেমন ফরাসি রাজমুকুট নিজের মস্তকে ধারণ করেছিলেন, সামরিক শক্তি প্রয়োগ করে তেমনি সমগ্র ইউরোপ জুড়ে ফরাসি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিন্তু বিরল সামরিক প্রতিভার অধিকারী নেপোলিয়ন তার সাম্রাজ্যকে স্থিতিশীল করতে সক্ষম হননি। নেপোলিয়ন তার সাম্রাজ্যের গোড়ার দিকে ইউরোপের মুক্তিদাতা রূপে বন্দী হলেও ক্রমে তার বিপ্লবী ভাবমূর্তি ম্লান হয়ে থাকে, মানে ম্লান হতে থাকে। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের জাতীয়তাবাদী আদর্শের কথা প্রচার করেও পরবর্তীকালে জাতীয়তাবাদী ভাবধারার ওপর আঘাত হানে। সংস্কারের আড়ালে তার স্বৈরক্ষমতার প্রতিষ্ঠা করেন, ফলে তার সংস্কারগুলি ক্রমে জনপ্রিয় হারায়। মানুষ বুঝতে পারে যে নেপোলিয়ন তাদের স্বাধীনতা হরণ করে তাদের কিছু প্রশাসনিক সংস্কার দ্বারা সন্তুষ্ট করতে চাইছেন। স্বাভাবিকভাবেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ মানুষের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব ছিল না। তার সাম্রাজ্যের বিরুদ্ধে ইউরোপের জাতীয়তাবাদী প্রতিরোধ গড়ে ওঠে, এমনকি তার নিজ সাম্রাজ্য ফ্রান্সও এর বাইরে ছিল না। এবারে যেটা আসবে যে ফ্রান্সের প্রতিক্রিয়া, এক্ষেত্রে ফ্রান্সের প্রতিক্রিয়া হয়েছিল সেটা। তো ফ্রান্সের যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে কি যে ফরাসি বিপ্লবের অগ্রদূত নেপোলিয়নের ফ্রান্সের ক্ষেত্রে যথেষ্ট অবদান ছিল। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা, কোড নেপোলিয়ন প্রবর্তন, শিক্ষার উন্নয়ন, বিদেশ থেকে অর্থ সংগ্রহ, এমনকি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তিনি দেশকে রক্ষা করেছিলেন। তথাপি তার সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা জনগণের দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল। একদা মুক্তিদাতা হিসেবে বন্দী হলেও কালক্রমে ফ্রান্সের মধ্যেও নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এখন বলা হচ্ছে ফ্রান্সের মানুষ সুশাসন ও সাম্য পেলেও স্বাধীনতা পায়নি। বাক স্বাধীনতা হরণ ও গণতান্ত্রিক অধিকার হরণ, গুপ্তচরের নিয়োগ, স্বৈরাচারী ও একনায়কতন্ত্র শাসন জনগণ মেনে নেয়নি। নেপোলিয়ন ভীষণ অহংকারী ও দাম্ভিক ছিলেন। তিনি রোমের পোপকে বন্দী করে মারাত্মক ভুল করেন। এতে ক্যাথলিক ও পোপের অনুগামীরা তার ওপর ক্ষুব্ধ হন। এবার 3 নম্বর বলা হয়েছে রাশিয়া অভিযান তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। রাশিয়ার পোড়ামাটির নীতির কৌশলে দিশেহারা হয়ে বহু সৈন্য মারা যায়। এর ফলে ফরাসি সেনারা ক্ষোভে ফেটে পড়ে। 4 নম্বর হচ্ছে তার আমলে বারবার যুদ্ধের ফলে ফ্রান্সে অর্থনৈতিক সংকট দেখা দেয়, পাশাপাশি ব্যবসা বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 5 নম্বর হচ্ছে নেপোলিয়ন তার নিজের তৈরি মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় নিজেই অবরুদ্ধ হন। দেশে খাদ্যের অভাব সৃষ্টি হয়, জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধিতে জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। 6 নম্বর হচ্ছে 1813 খ্রিস্টাব্দে ইউরোপে ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গঠিত হলে ইউরোপের পাশাপাশি স্বদেশও নেপোলিয়নের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত শুরু হয়। হ্যাঁ, মানে এই নেপোলিয়নকে কী হচ্ছে তাহলে ওখান থেকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই চক্রান্ত শুরু হয়ে গেল। ফুসে, ট্যালিল্যান্ড প্রমুখ কূটনৈতিক অধিকর্তা সহ তার নিজের ভাই জোসেফও এই চক্রান্তে যুক্ত ছিল। এইভাবে নেপোলিয়ন ফরাসিবাদীদের নিকট থেকে দূরে চলে যান ও জনপ্রিয়তা হারান।
তার বিরুদ্ধে সমগ্র ফরাসি জাতির বিরোধিতার ক্ষেত্র প্রস্তুত হয়। এবার হচ্ছে জার্মানিতে প্রতিক্রিয়া। এবার জার্মানির প্রতিক্রিয়া কীরকম, যে জার্মানির জাতীয় জাগরণের পথিকৃৎ ছিলেন নেপোলিয়ন। তিনি জার্মানির প্রায় 300টি রাজ্যকে ঐক্যবদ্ধ করে 39টি রাজ্যে পরিণত করেন। এই 39টি রাজ্য নিয়ে আবার গঠিত করেছিলেন কনফেডারেশন অফ রাইন, কিংডম অফ ওয়েস্টফালিয়া, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস, তাই না? তাহলে জার্মানিতে তিনি কী করছেন, এখানে এই 1 2 3 মানে কনফেডারেশন অফ দ্য রাইন এবং কিংডম অফ ওয়েস্টফালিয়া এবং গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস 39 রাজ্য নিয়ে আবার গঠন করেছিলেন তিনি। গোটা জার্মানিতে প্রাশিয়া আর অস্ট্রিয়া ছাড়া সব কটি রাজ্যই তার নিয়ন্ত্রণে চলে আসে। প্রথম দিকে দার্শনিক গোটের মতো কেউ কেউ নেপোলিয়ন প্রশংসা করে তাকে ইউরোপের মুক্তিদাতা বলে মনে করেছেন, কিন্তু পরে নেপোলিয়নের স্বৈরাচারী ও আগ্রাসী নীতির বিরুদ্ধেই সমগ্র জার্মানি জুড়ে নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া শুরু হয়। 1807 খ্রিস্টাব্দে পর থেকে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির এই পুনর্জীবন শুরু হয়। প্রাশিয়ার দেশপ্রেমিক স্টেইন, হাইডেনবার্গ, সানহার্স্ট, হ্যামবোল্ট প্রমুখ শাসন ও শিক্ষা সংস্কারের মাধ্যমে জার্মান জাতির মনে নতুন প্রেরণা সঞ্চার ঘটান। 1810 খ্রিস্টাব্দে বার্লিন বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে, তাহলে 1810 খ্রিস্টাব্দে বার্লিন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এই বিশ্ববিদ্যালয় পরিণত হয় জার্মান জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থতা জার্মানিদের উৎসাহ করে। প্রাশিয়া 1813 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে নেপোলিয়ন বিরোধী ক্যালিসের চুক্তি স্বাক্ষর করেন। তাহলে ক্যালিসের চুক্তি কোথায় হচ্ছে, কার সঙ্গে? রাশিয়ার সঙ্গে নেপোলিয়ন বিরোধী সে ক্যালিসের চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মধ্য দিয়ে সূচনা হয় জার্মান জনগণের মুক্তি সংগ্রাম। শিক্ষিত শ্রেণী ফরাসি কর্তৃত্ব থেকে জার্মানবাসীদের মুক্ত হওয়ার আহ্বান জানালে জার্মানির সর্বস্তরের মানুষ মুক্তি সংগ্রামে অংশ নেয়। ইতিমধ্যে 1813 খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন প্রভৃতি ইউরোপীয় দেশ নেপোলিয়ন বিরোধী চতুর্থ শক্তিজোট গঠন করে। তাহলে চতুর্থ শক্তিজোট গঠন করেছিল কোন কোন রাষ্ট্র মিলে, কত সালে? 1813 খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক এবং সুইডেন, ঠিক আছে? এই প্রভৃতি দেশ নেপোলিয়নের বিরোধী চতুর্থ শক্তিজোট গঠন করেছিল। এবং 1813 খ্রিস্টাব্দের সূচনায় সেনাপ্রধান ব্লুকারের নেতৃত্বে প্রাশিয়া ও রাশিয়ার যুগ্ম বাহিনী ফ্রান্সের দিকে অগ্রসর হয়। অবশেষে চতুর্থ শক্তিজোট নেপোলিয়নকে চারিদিক থেকে ঘিরে ফেলে। জার্মানির লিপজিগ নামক স্থানে টানা তিন দিনের যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর বিপর্যস্ত হয়ে পিছু হটিতে বাধ্য হয়। ইউরোপের 13টি জাতি লিপজিগের যুদ্ধে যুক্ত ছিল বলে একে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। আচ্ছা, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? তাহলে হবে কি? লিপজিগের যুদ্ধ। কোয়েশ্চেনটা খুবই আসার মতো। কোয়েশ্চেনটা এভাবে দিবে যে কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? তাহলে হবে কি? লিপজিগের যুদ্ধকে বলা হয়, জাতিসমূহের যুদ্ধ বলা হয়। বুঝালো? এই যুদ্ধের পর থেকে নেপোলিয়নের সুবিশাল সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু হয়েছিল। এবং কোন যুদ্ধের ফলে নেপোলিয়নের সুবিশাল যে সাম্রাজ্য ছিল সেটা ভেঙে পড়েছিল? সেটা হবে এটাই, যে লিপজিগের যুদ্ধের ফলে। এবার আসছে পর্তুগাল, মানে আইবেরীয় উপদ্বীপ। এবার আসছে পর্তুগাল দখল। নৌযুদ্ধে বলিয়ান ইংল্যান্ডকে নেপোলিয়ন অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করতে 1806 খ্রিস্টাব্দে ইউরোপ জুড়ে জারি করে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, তাই না? তাহলে ওই 1806 খ্রিস্টাব্দে কী হচ্ছে? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কে চালু করছে এবং কাকে বলছে? যে পর্তুগাল দখলে বলছে নৌযুদ্ধে বলিয়ান ইংল্যান্ডকে
মানে ইংল্যান্ডকে নেপোলিয়ন অর্থনৈতিক থেকে পঙ্গু করতে মানে 1806 খ্রিস্টাব্দে ইউরোপ জুড়ে জারি করে মহাদেশ অবরোধ। কে চালু করছে তাহলে? নেপোলিয়ন। কার কার বিরুদ্ধে? ইংল্যান্ডের বিরুদ্ধে। বুঝালো, মানে অর্থনৈতিক দিক দিয়ে মানে ইংল্যান্ড পিছিয়ে যায়। হ্যাঁ, এরকম এরকম একটা ভেবে তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন। এর বলা হচ্ছে যে এক্ষেত্রে অবশ্যই তার ইউরোপীয় দেশগুলির সহযোগিতার প্রয়োজন ছিল। ইউরোপের কম বেশি সমস্ত দেশ তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নেয়, কিন্তু ইংল্যান্ডের মিত্র দেশ পর্তুগাল নেপোলিয়নের এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করে। তাই নেপোলিয়ন পর্তুগাল দখলের সিদ্ধান্ত নেন। যেহেতু পর্তুগালের সঙ্গে যুদ্ধ করতে গেলে স্পেনের ওপর দিয়ে সৈন্য নিয়ে যেতে হতো, তাই তিনি স্পেন রাজ চতুর্থ চার্লসের সাথে 1807 খ্রিস্টাব্দে এই ফন্টেনব্লেও চুক্তি স্বাক্ষর করেন। আচ্ছা, তাহলে কার সঙ্গে ফন্টেনব্লেও চুক্তি সে হচ্ছে মানে স্বাক্ষর হচ্ছে? তাহলে হবে কি নেপোলিয়নের সাথে। হ্যাঁ, নেপোলিয়নের সাথে স্পেনের রাজা চতুর্থ চার্লসের সাথে 1807 খ্রিস্টাব্দে এই ফন্টেনব্লেও চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কী কারণ হচ্ছে? কারণ হচ্ছে যে তাকে ওই পর্তুগাল দখল করতে গেলে কী করতে হবে? স্পেনের উপর দিয়ে যেতে হবে, কিন্তু সেই সময় স্পেনের যে রাজা, হ্যাঁ, সেই স্পেনের রাজার সঙ্গে তিনি এক চুক্তি করেন, যা ফন্টেনব্লেও চুক্তি নামে পরিচিত। এবার আসছে চুক্তি অনুসারে 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী পর্তুগাল আক্রমণ ও দখল করে। এবার হচ্ছে স্পেন দখল। নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষা শুধুমাত্র পর্তুগাল দখলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার আসল উদ্দেশ্য ছিল স্পেন দখল। তাহলে কত মানে কী বুঝলেন নেপোলিয়ন? প্রথমে কী হলো যে স্পেনের রাজাকে রাজি করালো মানে চুক্তিতে যে পর্তুগাল দখল করার জন্য, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল কি? যে তার আসল উদ্দেশ্য ছিল স্পেন দখল। তো তিনি তাই করলেন। কী বলছেন? যে নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষা শুধুমাত্র পর্তুগাল দখলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার আসল উদ্দেশ্য ছিল স্পেন দখল। কারণ তিনি স্পেনের নৌশক্তি সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিলেন। ফ্রান্সের প্রাকৃতিক সীমারেখা ও নিজ বংশের শাসন বজায় রাখতে স্পেন দখল অতি প্রয়োজন ছিল। এই সময় সিংহাসন নিয়ে স্পেনে অভ্যন্তরীণ সংকট দেখা দেয়। সুযোগ পেয়ে বুঝে নেপোলিয়ন সেনাপতি মুরাটের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী স্পেনের রাজধানী মাদ্রিদে প্রেরণ করেন। স্পেনের অপদার্থ রাজা চতুর্থ চার্লস এবং তার পুত্র যুবরাজ ফার্দিনান্ডকে সিংহাসন ত্যাগ করতে বাধ্য করেন। নেপোলিয়ন তার ভাই জোসেফকে স্পেনের সিংহাসনে মানে বসিয়েছিল। বোঝা গেল? তাহলে স্পেনের সে সিংহাসনে কাকে বসাচ্ছে? নেপোলিয়নের ভাইকে। তার নাম কি? জোসেফ। হ্যাঁ, এবং যে স্পেনের যে আগের রাজা ছিল তার নাম কি ছিল? চতুর্থ চার্লস, এবং তার যুবরাজ পুত্র ফার্দিনান্ডকে সিংহাসন থেকে ত্যাগ করেন, মানে বাদ দিয়ে দেন। এবার আসছে উপদ্বীপীয় যুদ্ধ, মনে হয় দেখি। হ্যাঁ, উপদ্বীপীয় যুদ্ধ, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে আসছে এবার যে নেপোলিয়নের স্পেন দখল ছিল চরম হঠকারিতা ও অজ্ঞতার পরিচায়ক। তার এই বিশ্বাসঘাতকতাকে স্পেনবাসী জাতীয় অপমান মনে করে। স্পেনের কৃষক, অভিজাত, যাজক সকল গোষ্ঠী তাই নিজেদের মধ্যেই সমস্ত বিবাদ ভুলে নেপোলিয়নের বিরুদ্ধে জুনটা বা বিদ্রোহী প্রতিরোধ সমিতি গড়ে তোলে। তাহলে কার বিরুদ্ধে জুনটা বা বিদ্রোহী প্রতিরোধ সমিতি গড়ে তুলল? নেপোলিয়নের বিরুদ্ধে। কারা করল? যে স্পেনবাসীরা, তাই না? এবার আসছে যে স্পেনবাসী এই সংগ্রামে ইংল্যান্ডের সাহায্য চাইলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড লিভারপুল, সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল সেনাদলকে স্পেনে পাঠায়। এই সময় পর্তুগালের অধিবাসীরাও স্পেনীয়দের সঙ্গে সংগ্রাম যোগ দেয়। এইভাবে স্পেন ও পর্তুগালের মিলিত বাহিনী ইংল্যান্ডের সাহায্যে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতিহাসে এই যুদ্ধ পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপীয় যুদ্ধ নামে পরিচিত।
কত খ্রিস্টাব্দ হচ্ছিল? 1808 খ্রিস্টাব্দ। তাহলে ওই পেনিনসুলার যুদ্ধ কবে হচ্ছে এবং কার কার সঙ্গে হচ্ছে? তাহলে কার কার সঙ্গে হচ্ছে? স্পেন এবং পর্তুগাল, মানে যৌথ বাহিনী, মানে একসঙ্গে জোট হয়ে এই নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধই পেনিনসুলার যুদ্ধ নামে বা উপদ্বীপ যুদ্ধ নামে পরিচিত। এবার আসছে 1808 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধেও চলেছিল। 1808 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্ববাসীকে চমকিত করে বেলেনের যুদ্ধে স্পেনীয়রা ফরাসি বাহিনীকে পরাজিত করে ফরাসি সেনাপতি দুপ 20,000 সৈন্যসহ আত্মসমর্পণ করে। শেষ পর্যন্ত সেলামাঙ্কার যুদ্ধ 1812 খ্রিস্টাব্দে এবং ভিক্টোরিয়ার যুদ্ধে 1813 খ্রিস্টাব্দে ফরাসিরা পরাজিত হয়ে স্পেন ত্যাগ করে বাধ্য হয়। এবার আসছে উপদ্বীপ যুদ্ধের গুরুত্ব, মানে এই যুদ্ধের গুরুত্ব কতখানি। নেপোলিয়ন তার নিজের তৈরি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কীভাবে নিজের বিপদ ডেকে নিয়েছিলেন উপদ্বীপ যুদ্ধ তার শ্রেষ্ঠ উদাহরণ, তাই না? তাহলে নেপোলিয়ন তার নিজের তৈরি যে মহাদেশীয় অবরোধ, কিন্তু কী হলো, তিনি এই ফাঁদে পড়ে গেছিলেন। উপদ্বীপের যুদ্ধে ফরাসি বাহিনীর চরম ব্যর্থতা নেপোলিয়নের পতনের পথ প্রশস্ত করে। নেপোলিয়ন নিজেও স্বীকার করেছিলেন যে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে, তাই না? তাহলে নেপোলিয়ন কি বলছে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে। এই কথাকে এরকম কোশ্চেন দিবে যে স্পেনের ক্ষতি আমাকে ধ্বংস, এই কথা কে বলেছিল? নেপোলিয়ন বোনাপার্ট, তাই না? স্পেনের মতো দেশপ্রেম উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ কোনো জাতির বিরুদ্ধে অভিযানের ফল কী হতে পারে স্পেনবাসী নেপোলিয়নকে তা চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছিল। উপদ্বীপের যুদ্ধের প্রথম 3 বছরে শুধু স্পেনে 3 লক্ষ করে ফরাসি সেনা মোতায়েন ছিল। এই বিশাল সেনাদলের জন্য প্রচুর অর্থ ব্যয় এবং যুদ্ধে প্রায় 5 লক্ষ ফরাসি সেনার মৃত্যুর ফলে ফ্রান্স যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। এই দিন ইউরোপে নেপোলিয়নের যে অপরাজয়ের ভাবমূর্তি গড়ে উঠেছিল, উপদ্বীপীয় যুদ্ধে পরাজয়ে তার এই ভাবমূর্তি নষ্ট হয়। ফলে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া প্রভৃতি দেশে নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা হয়। তাই ঐতিহাসিক গ্র্যান্ট ও টেম্পারলি যথাযথ মতো করে বলেছেন যে স্পেনের যুদ্ধ একটি ক্যান্সার বা নেপোলিয়নের সব শক্তিকে নিঃশেষ করে দেয়। তাহলে স্পেনের যুদ্ধই নেপোলিয়নকে তাহলে কী করলো? শেষ ছিল। বা এই কোনো বিজ্ঞান বলছে এটা ছিল এই নেপোলিয়নের ক্ষেত্রে এটা একটা ক্যান্সার রোগ, তাই না? স্পেনের যুদ্ধকে বলছে এটা। এবার আসছে নেপোলিয়ন রুশ অভিযান, মানে নেপোলিয়ন যে রুশ অভিযান করবে সেটা। এবার আসছে ইউরোপ মহাদেশের রাশিয়াকে নেপোলিয়ন তার সবথেকে বড় শত্রু বলে মনে করতেন। যদিও 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি, আচ্ছা এদিকে বলছেন যে টিলসিটের সন্ধি কত সালে হয়? কত হবে টিলসিটের সন্ধি? 1807। উভয় দেশের মাধ্যমে শান্তি স্থাপিত হয়, তবুও তা ছিল একটি নিছকই সাময়িক বন্দোবস্ত। প্রধানত কনস্টান্টিনোপল এবং ভূমধ্যসাগরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ছিল চরম। এছাড়া রাশিয়ার প্রথম আলেকজান্ডার রুশ বন্দরগুলিতে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে অস্বীকার করলে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নেয়। ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইতালি, সুইজারল্যান্ড প্রভৃতি ইউরোপের 20টি দেশ থেকে 6,75,000 সেনা সংগ্রহ করে মহতী সেনাদল গ্র্যান্ড আর্মি গঠন করে এবং 1812 খ্রিস্টাব্দে 26 জুন রাশিয়া আক্রমণ করেন। সাহিত্যিক লিও টলস্টয় তার মহাকাব্যিক উপন্যাসে ওয়ার অ্যান্ড পিস এ নেপোলিয়নের রুশ অভিযানের সম্পর্কে বর্ণনা করেছিলেন। তাহলে ওই ওয়ার, তাই না? ওয়ার অ্যান্ড পিস বা নেপোলিয়নের রুশ অভিযান, এটা মানে কার লেখা? লিও টলস্টয়। মানে কি এই বই কী লেখা আছে? এই বই লেখা আছে স্পেনের রুশ অভিযানের যে সুন্দর বর্ণনা সেটা এখানে তুলে ধরা হয়েছিল। এবার আসছে পোড়ামাটিনীতি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আসার মতন, যে পোড়ামাটিনীতি কী? রাশিয়ার সৈন্য সংখ্যা ছিল মাত্র 2 লক্ষ।
সেই কারণে রুশ সেনাপতি কুতুজভ নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি এর সাথে কোনোরূপ সম্মুখ সমরে না গিয়ে প্রথম থেকেই কৌশল অবলম্বন করেন। রুশ বাহিনী ক্রমাগত পিছিয়ে যেতে থাকে। এই সময়কে তারা সব কিছু আগুনে পুড়িয়ে দিতে থাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শস্যের ক্ষেত, পানীয় জল সব কিছু রাশিয়া এমনভাবে নষ্ট করতে থাকে যাতে শত্রুপক্ষ সামান্যতম উপকৃত হতে না পারে। রুশ সেনাদের গৃহীত এই নীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে পোড়ামাটি নীতি কী, এটি কে করেছিল? রাশিয়া মানে রুশ যে সেনাবাহিনী তারা এটা করেছিল। এবার আসছে এমনকি সেই সময়তে কী করেছিল রুশ বাহিনীরা যে পানীয় যে জল, যে পানীয় যে ছিল মানে টিউবওয়েল সেখানে কী হলো তারা বিষ মিশিয়ে দিয়েছিল যাতে ওই নেপোলিয়নের বাহিনীরা যেন জল বা কিন্তু না পান করতে পারে, এরকম কিছু। এবার আসছে বোরোডিনোর যুদ্ধ। 1912 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর মস্কো থেকে 75 মাইল দূরে বোরোডিনোর গ্রামে রুশ বাহিনী সর্বপ্রথম কুতুজফের নেতৃত্বে ফরাসি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু এই রক্তক্ষয়ী যুদ্ধে রুশ বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ না করে পশ্চাদপসরণ করে এই যুদ্ধে প্রায় 40,000 রুশ সেনা প্রাণ হারায়। নেপোলিয়ন এই যুদ্ধে জয় হলেও তার রসদ ও সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হয়। এই যুদ্ধে প্রায় 30,000 ফরাসি সেনা মারা যায়। এবং মস্কো অভিযান, যে বোরোডিনোর যুদ্ধে জয়লাভের পর ফরাসি বাহিনী 75 মাইল দীর্ঘ পথ মাত্র 7 দিনে অতিক্রম করে মস্কোয় পৌঁছেছিল। এই দীর্ঘ পথ অতিক্রমকালে রোগ, মহামারী, প্রথম শীতের প্রকোপে তার সেনাদল কী ছিল? একটা বিরাট অংশে মৃত্যু ঘটে। মাত্র 1 লক্ষ সৈন্য নিয়ে নেপোলিয়ন বিনা বাধায় রাজধানী মস্কোতে প্রবেশ করেন। নেপোলিয়নের রাশিয়া ত্যাগ। এবার কী হচ্ছে? নেপোলিয়ন এবার রাশিয়া ত্যাগ করবে। বলছে নেপোলিয়ন যখন মস্কোতে প্রবেশ করেন তখন মস্কো ছিল সম্পূর্ণরূপে জনশূন্য, বিধ্বংসী অগ্নিকাণ্ডে সমগ্র মস্কো নগরী ছিল ভস্মীভূত। ফলে প্রবল খাদ্যাভাব, বাসস্থানের অভাব এবং অকস্মাৎ শীতের আবির্ভাবে নেপোলিয়ন সেনাবাহিনী চরম সমস্যার সম্মুখীন হয়। এই অবস্থায় টাইফাস নামক জ্বরের প্রকোপ শুরু হলে মস্কোতে 5 সপ্তাহে অপেক্ষা করার পর নেপোলিয়ন তার মহান সেনাদলের অবশিষ্ট সেনাদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেয়। টাইফাস নামক একটা জ্বর সেই সময়তে কী ছিল? মস্কোতে শুরু হয়েছিল। এবার আসে মস্কো থেকে 300 মাইল দূরে সেন্ট পিটার্সবার্গে অবস্থানরত রুশ জার এবার পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করে। ফেরার পথে রুশ কোসাক গেরিলা বাহিনী ও রুশ গোলন্দাজ বাহিনীর আক্রমণে হাজার হাজার ফরাসি সৈন্য মারা যায়। এইভাবে 30 থেকে 50,000 সৈন্য বিরাট অপমানের বোঝা ও ব্যর্থতা গ্লানি নিয়ে নেপোলিয়ন দেশে ফিরেন। এর গুরুত্ব: নেপোলিয়নের রাশিয়া আক্রমণের ব্যর্থতা তার সাম্রাজ্যের ভিত্তিমূলে প্রবলভাবে নাড়া দিয়েছিল। ডেভিড টমসনের মতে রাশিয়া অভিযান ছিল নেপোলিয়নের সবচেয়ে ক্ষতিকর যুদ্ধ। নেপোলিয়ন নিজেও আক্ষেপ করে বলেছিলেন, সম্ভবত আমি মস্কো গিয়ে ভুল করেছিলাম। রুশ অভিযানের পর নেপোলিয়নের অপরাজয়ের ভাবমূর্তি ও ব্যক্তিগত মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মির প্রায় 6 লক্ষ সৈন্য এই যুদ্ধে মারা যায়। ফলে ফ্রান্স সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। যুদ্ধে বিপুল অর্থব্যয় ও ফরাসি অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, শিল্প বাণিজ্য ধ্বংস হয়, কৃষকদের ওপরে বাড়তি চাপ কর তারা ক্ষুব্ধ হয়েছিল। রুশ অভিযানের ব্যর্থতায় উৎসাহিত হয়ে রাশিয়া, প্রাচ্য, ইংল্যান্ড, অস্ট্রিয়া প্রভৃতি দেশ নতুন উদ্যমে নেপোলিয়নের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় জাতীয়সংঘের যুদ্ধ 1813 সালে। এই সব দিক বিচার করে বলা যায় রাশিয়া আক্রমণ ছিল নেপোলিয়ন সাম্রাজ্যের শেষ সঙ্গীতি। শত দিবসের রাজত্ব, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শত দিবসের রাজত্ব পরীক্ষা আসতে পারে। নেপোলিয়নের রাশিয়া অভিযানে শোচনীয় ব্যর্থতায় উৎসাহিত হয়ে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, রাশিয়া প্রভৃতি ইউরোপীয় দেশগুলি প্রাচ্যের নেতৃত্বে 1813 খ্রিস্টাব্দে 29 অক্টোবর লিপজিগের যুদ্ধ নেপোলিয়ন বাহিনী এই চতুর্থ শক্তিতে নিকট পরাজিত হয় এবং নেপোলিয়ন 1814 খ্রিস্টাব্দে
6 এপ্রিলে ফন্টেনব্লেউ স্বাক্ষরিত করে বাধ্য হন। হ্যাঁ, এই সন্ধির স্বাধীনতা নেপোলিয়নকে সিংহাসনচ্যুত করে। 1814 খ্রিস্টাব্দে 3 মে তাকে ফ্রান্স ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে এলবা দ্বীপে নির্বাচিত করা হয়েছিল। তাহলে নেপোলিয়নকে কোথায় করা হলো? নির্বাচন করা হয়েছিল এলবা দ্বীপে 1814 সালে। বুঝলো? 1814 খ্রিস্টাব্দে 30 মে। এবার আসছে নেপোলিয়ন নির্বাচনের থেকেও মানসিকভাবে ভেঙে না পড়ে হারানো ক্ষমতা ফিরে পাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। ইতিমধ্যে ফরাসি সম্রাট অষ্টাদশ লুই জনগণের কাছে শীঘ্রই অপ্রিয় হয়ে ওঠেন। তাছাড়া ইতালি, পোল্যান্ড ও রাইন অঞ্চলকে নিয়ে মিত্রশক্তি জোটের মধ্যেও প্রবল দ্বন্দ্ব শুরু হয়। এই সুযোগে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাচন ত্যাগ করে 1050 জন সৈন্য নিয়ে 1815 খ্রিস্টাব্দে 1 মার্চ ফ্রান্সের দান শহরে হাজির হয়ে রাজধানী প্যারিসের দিকে যাত্রা শুরু করে। প্যারিস যাত্রাকালে ফ্রান্সের সাধারণ মানুষ নেপোলিয়নকে বিপুল অভ্যর্থনা জানায় এবং ফ্রান্সের বহু সেনা তার পক্ষে যোগ দেয়। তিনি গ্রেনবল শহরে পৌঁছে জানান যে কৃষকদের স্বার্থ রক্ষা, দেশের শান্তি প্রতিষ্ঠা এবং বিদেশিদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করার জন্যই তার ফ্রান্সে ফিরে আসার প্রধান কারণ। নেপোলিয়ন লিও নগরীতে এসে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলে অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এই সময় নেপোলিয়ন 20 মার্চ 1815 খ্রিস্টাব্দ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দে পর্যন্ত 100 দিনের রাজত্ব করেন। নেপোলিয়নের এই স্বল্পকালের শাসনকাল ইতিহাসে 100 দিবস রাজত্ব নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই আসামত যে নেপোলিয়নের 100 দিবস রাজত্ব বলতে কী বুঝো? তাহলে বোঝালে কোয়েশ্চেন এখানে। তাহলে প্রথমবারে কী হচ্ছে, যখন নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলো, সেখান থেকে তিনি সেখানে গেল, খালি হাতে ওখান থেকে ফিরে আসলেন। এবং তারপরে কী হচ্ছে যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, রাশিয়া, হ্যাঁ, প্রভৃতি দেশ একত্রে যোগ দেওয়ার ফলে যে লিপজিগের যুদ্ধ হলো। এই লিপজিগের যুদ্ধ এবং এই নেপোলিয়নের যে চতুর্থ শক্তির নিকট পরাজিত হয় এবং নেপোলিয়নকে 1814 সালে, হ্যাঁ, আর বলছে 1814 খ্রিস্টাব্দে এই এপ্রিলে মানে ফন্টেনব্লেউ চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। এই সন্ধির শর্ত ছিল যে নেপোলিয়নকে